প্রত্যেককে স্বাগত জানাই বায়োলজি সুমন্ততে। আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। তো দেখো, আমরা যেমন নিটের আলোচনা শুরু করেছিলাম কনসেপচুয়াল এমসিকিউ এর উপর, সেরকমই আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের 12 এর সিলেবাস থেকে, যেটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্সের প্রথম পার্ট, হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করব আজকের ক্লাসে। এবং তোমরা যারা প্রতিদিন ক্লাসকে ফলো করছো তাদের জন্য একটা বিশেষ ঘোষণা, এই নিট এক্সাম হয়ে যাওয়ার পরও আমরা কন্টিনিউ নিট রিলেটেড বিভিন্ন ভিডিও, অর্থাৎ বায়োলজির কনসেপচুয়াল ভিডিও সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করতে থাকবো এই চ্যানেলে। তাই অবশ্যই বলবো চ্যানেলটা সাথে থেকো, সঙ্গে থেকো এবং তোমরা নিজেদের প্রস্তুতি নিতে থাকো। এবং তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখবো যে তোমাদের যদি কনসেপচুয়াল কোশ্চেনের পাশে পাশে যদি কোনো টপিক সম্বন্ধে যদি তোমাদের কোনো মিসকনসেপশন হয়ে থাকে বা টপিক সম্বন্ধে যদি তোমাদের কোনো কিছু আইডিয়ার বাকি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো কোন টপিকটা যদি নিটের আগে তোমাদের করানো হয় সুবিধা হবে, সেরকম টপিকও বলতে পারো, সেটাও আমি ডিসকাস করব তোমাদের সাথে। বেশ, তো আজকে আমরা শুরু করছি জেনেটিক্স এবং ভেরিয়েশন। তো জেনেটিক্স এবং ভেরিয়েশনের গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখি আমরা, এ কমন টেস্ট টু ফাইন্ড দ্য জেনোটাইপ অফ এ হাইব্রিড ইজ বাই। মানে একটা কমন টেস্ট, একটা সাধারণ টেস্ট যেটা জেনোটাইপ নির্ধারণের জন্য আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা জীবদেহের জেনোটাইপ অর্থাৎ আগের জেনারেশনের সেটা বোঝার জন্য কোন ধরনের টেস্টকে ব্যবহার করব। প্রথম আছে ক্রসিং অফ ওয়ান F2 progeny with female parent. Next, studying the sexual behavior of F1 progeny. Crossing of one F1 progeny with the male parent. Crossing of one F2 progeny with the male parent. তাহলে গুরুত্বপূর্ণভাবে দেখি আমরা প্রোজেনি টেস্ট করব, অর্থাৎ জেনারেটর আগের স্টেপটাকে দেখার চেষ্টা করব। তো আগে যেটা দেখব সেটার জন্য কোন টেস্ট করব, সেটা হচ্ছে আমরা গুরুত্বপূর্ণভাবে মেল প্যারেন্টের সাথে টেস্টটা করে থাকি। তাই সেটা দেখো আমি তোমাদেরকে দেখিয়েছি যে কি হয়েছে এখানে, আর 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 ছোট হাতের আর আর আছে, আলটিমেট ক্রস হলো, অর্থাৎ যেটাকে আমরা টেস্ট ক্রস বলে থাকি সেইটার জন্য আমরা ব্যবহার করব। তাহলে ক্রসিং অফ ওয়ান F1 প্রজেনি উইথ দ্য মেল প্যারেন্ট, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর্থাৎ জেনোটাইপ নির্ধারণের জন্য F1 এর সাথে মেল প্যারেন্টের আমরা কিন্তু ক্রস করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তার পরবর্তী চলে আসি। তার পরবর্তী কোশ্চেন, টু জিনস আর আর এন্ড ওয়াই, আর এবং ওয়াই দুটো জিন কি হয়েছে, তারা লোকেটেড ভেরি ক্লোজ অন দ্য ক্রোমোজোমাল লিঙ্কেজ ম্যাপ, মানে ক্রোমোজোমের মধ্যে খুব কাছাকাছি তারা রয়েছে। এবং হোয়েন আর আর ওয়াই মানে এবারে ক্যাপিটাল আর বড় ওয়াই অ্যান্ড ছোট আর ছোট ওয়াই জেনোটাইপ আর হাইব্রিডাইজ। তাহলে এদেরকে ওরা হলো, এবং বড় আর আর ছোট বড় ওয়াই আর বড় আর এর মধ্যে লিঙ্কেজ ধর্ম আছে। তো এদের মধ্যে যদি ক্রস করে এখান থেকে কি পাবো, আর ওয়াই গ্যামেট পাবো, এখানে পাবো আর ওয়াই দিয়ে এদের ফিউশনের ফলে যে F1টা পাবো সেটা কি পাবো, বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। এখান থেকে কত রকমের গ্যামেট পাবো, এখান থেকে 4 রকমের পাবো। কি, বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। এবারে এগুলো যদি ক্রস করি আমরা, দেখো ভালো করে দেখতে গেলে এইটা মেন্ডেলের যে দ্বিসংকর জননের ক্রস সেটা চলে আসছে। তাহলে এখানে আমরা যদি ভালো করে দেখার চেষ্টা করি তাহলে কি হবে, যত এরকম ক্রস করব তত মেন্ডেলের মতো হবে। তাহলে 9:3:3:1 হওয়া উচিত, কিন্তু এখানে একটা কথা দেওয়া আছে কি, ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর
লোকেটেড ভেরি ক্লোজ, তার মানে এরা কিন্তু সেগ্রিগেট হবে না। যদি সেগ্রিগেট না হয় তাহলে দুটোই যেহেতু ডমিন্যান্ট অ্যালিল, তাহলে কি হবে, প্যারেন্টাল টাইপকে আমরা বেশি পাবো। তাই সঠিক উত্তর কি হবে, হায়ার নাম্বার অফ দা প্যারেন্টাল টাইপ। ঠিক আছে, তাহলে 9:3:3:1 এ এক্সপ্লেন করব না, কেন করতে পারলাম না, নর্মালি হবে তার মতো, কিন্তু কেন করতে পারবো না, কারণ এটা হচ্ছে মেন্ডেলকে মানবে না, লিঙ্কেজ ধর্ম হচ্ছে মেন্ডেলের ব্যতিক্রম। বেশিরভাগ স্টুডেন্ট প্রথমে উত্তরটা করে, এটা হচ্ছে ভুল। 3:1 এটা তো কখনোই হবে না। হায়ার নাম্বার অফ রিকম্বিনেন্ট বেশি পাবো, কোনোদিনই পাবো না, কারণ বড় আর বড় ওয়াই আছে ডমিনেন্ট, সেগুলো হচ্ছে লিঙ্ক, তাহলে কখনোই রিকম্বিনেশন আসতে পারে না বেশি। তাহলে উত্তর হয়ে যাবে কোনটা, হায়ার নাম্বার অফ প্যারেন্টাল টাইপ আমরা দেখতে পাবো। নেক্সট, তারপরে প্রশ্নে চলে আসি, ইন পি প্ল্যান্ট ইয়েলো সিডস আর ডমিন্যান্ট টু গ্রিন। আমি ধরে নিচ্ছি যে ইয়েলো সিড, ইয়েলোর জন্য দায়ী ধরে নিলাম ক্যাপিটাল ওয়াই, আর গ্রিনের জন্য দায়ী ধরে নিচ্ছি স্মল ওয়াই। এবারে কি বলেছে, ইয়েলোটা হচ্ছে ডমিন্যান্ট টু গ্রিন ইফ হেটারোজাইগাস ইয়েলো সিডেড প্ল্যান্ট। হেটারোজাইগাস ইয়েলো সিড, হেটারোজাইগাস মানে এরকম কন্ডিশন, এইটাও কেমন হবে, এ ইয়েলো কালারই শো করবে। এবারে ক্রসড উইথ এ গ্রিন সিডেড প্ল্যান্ট, গ্রিন মানে এইটা, তার সাথে যদি ক্রস করি তাহলে রেশিও অফ গ্রিন এবং এইটা, তাহলে দেখো এর থেকে গ্যামেট পাবো কটা, দুটো, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এখান থেকে কি পাবো স্মল ওয়াই, তাহলে কি কি আমরা পাবো, এইটা ইজ টু এইটা। অর্থাৎ আমরা যদি দেখি দু রকমেরই জীব পাবো, কিন্তু তাদের কটা করে পাচ্ছি সমান সমান, তাহলে 1:1 হবে উত্তর। তাহলে 9:1 না, হবে না F1 জেনারেশনে। 1:3 না, হবে না। 3:1 হবে না। এই যে 50:50 দিয়েছে, তার মানেই তো 1:1, আমরা তো দেখতে পেলাম এখানে। তাহলে এইগুলো হচ্ছে খুব কনসেপচুয়াল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নিটের জন্য। নেক্সট, আমরা তার পরবর্তী প্রশ্নে চলে আসছি, যে এখানে দেখতে পেলাম কি ঘটনা ঘটলো, এখানে কেন করলাম, এখানে আমরা দেখতে পেলাম ওয়াইটা ছিল ডমিনেন্ট, ক্যাপিটাল ওয়াইটা। ঠিক আছে, নেক্সট, তারপরে চলে আসি আমরা, তো দ্য টু পলিনিউক্লিওটাইড চেঞ্জ ইন ডিএনএ, সেটা কেমন, আর ডিসকন্টিনিউয়াস না, কখনোই ডিসকন্টিনিউয়াস নয়, মানে নিরবিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আছে। অ্যান্টি প্যারালাল অবশ্যই, কারণ আমরা জানি ডিএনএ এর ক্ষেত্রে যে তন্তুগুলো কেমন থাকে, একটা থাকে 5 প্রাইম থেকে 3 প্রাইম, একটা 5 থেকে 3, আর একটা থাকে 3 থেকে 5 এ, তাহলে হবে কি অ্যান্টি প্যারালাল টু ইচ আদার। ঠিক আছে, ডিএনএ। নেক্সট, তারপরে চলে আসি আমরা তারপরের প্রশ্নতে। তারপরে প্রশ্ন যেটা রয়েছে, ইনহেরিটেন্স অফ স্কিন কালার ইন হিউম্যান ইজ অ্যান এক্সাম্পল অফ, মানুষের যে স্কিন কালার সেটা কিসের এক্সাম্পল, পয়েন্ট মিউটেশন না। পয়েন্ট মিউটেশন মানে হচ্ছে একটা জিনের সামান্য পরিবর্তনকে বলা হচ্ছে পয়েন্ট মিউটেশন ডিএনএর মধ্যে। পলিজেনিক উত্তরাধিকার কারেক্ট, কারণ এখানে 3 জোড়া পলিজিন থাকে, 3 জোড়া পলিজিন একসাথে কাজ করে, তাই এটা হয়ে যাবে মানুষের স্কিন কালার। তারপরে মেজ কালার অফ হুইট, কার্নেল কালার অফ হুইট, এইগুলো হয়ে যাবে কি, এইগুলো হয়ে যাবে পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে এইটা হবে কি পলিজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট, আমরা চলে আসি পরের প্রশ্নে। এই হিউম্যান মেল প্রডিউস স্পার্ম উইথ জেনোটাইপ এবি, মানে হিউম্যানের স্পার্ম তৈরি হয়েছে, কি কি তৈরি হয়েছে, এবি, বড় এ ছোট বি, ছোট এ বড় বি, ছোট এ ছোট বি, pertaining up to diallelic character in equal proportion. What will be the corresponding genotype of this person? মানে এইটার জেনোটাইপ কি ছিল, মানে আমরা ডায়ালিলিক কন্ডিশন, দু রকমের অ্যালিল আছে, মানে স্পার্ম প্রোডাকশনের জন্য এখানে বলছে দু রকমের অ্যালিল আছে। যেমন মটর গাছের ক্ষেত্রে হলুদ গোল, এটা ডাইঅ্যালিলিক কন্ডিশন, এখানেও সেরকম স্পার্মের ক্ষেত্রে দু রকমের কন্ডিশন আছে। তাহলে দেখো বড় এ বড় বি
বড় এ ছোট বি, ছোট এ বড় বি, ছোট এ ছোট বি। তার মানে আমরা একটু ভালো করে যদি দেখি তাহলে এ তো আছেই, তারপরে দেখো কি আছে, বি এর মধ্যে বি তো আছেই, এখানে ছোট এও আছে, ছোট বি আছে। যদি এই কন্ডিশনটা থাকে তাহলে এর থেকে গ্যামেট কত রকম পাবো দেখো তো। এর থেকে গ্যামেট পাবো ক্যাপিটাল এ বি, ক্যাপিটাল এ ছোট বি, স্মল এ বড় বি, স্মল এ বি। তাহলে 4 রকম পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। তাহলে জেনোটাইপটা কি হবে, সোজা কোথায় একদম উত্তর হয়ে যাবে, যে এখানে কত অপশনটা রয়েছে দেখো, ছোট, হ্যাঁ মানে ডি এর অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এবারে চলে আসি আমরা তারপরে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশন ইন হিউম্যান কারেক্টলি ম্যাচ উইথ দ্য ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অর লিঙ্কেজ। ক্রোমোজোমের সাপেক্ষে মানব দেহের জন্য কোনটা মিল রয়েছে। প্রথম হচ্ছে কি দেওয়া আছে দেখো, ক্লাইনফিল্টার সিনড্রোম। ক্লাইনফিল্টার সিনড্রোম বলছে 44টা অটোজোম এক্স এক্স ওয়াই। হ্যাঁ, ক্লাইনফিল্টার সিনড্রোমে কি হয়, 44 এ প্লাস এক্স এক্স ওয়াই, একদম ঠিক। কেন ক্লাইনফিল্টার সিনড্রোম কাদের দেখা যায়, ক্লাইনফিল্টার সিনড্রোম দেখা যায় পুরুষদের। পুরুষদের এক্স ওয়াই এর মধ্যে একটা অতিরিক্ত এক্স চলে আসে, অর্থাৎ পুরুষের মধ্যে নারী সুলভ বৈশিষ্ট্যগুলো আসতে থাকে, সেটাকে বলা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম। তাহলে এইটাই একদম সঠিক আছে, প্রথমেই উত্তর পেয়ে গেলাম। তারপরে দেখে নি কি দিয়েছে, তাও কালার ব্লাইন্ডনেস ওয়াই লিঙ্ক না, কালার ব্লাইন্ডনেস হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রিসেসিভ, এরিথ্রোব্লাস্টোসিস এক্স লিঙ্ক না। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম কি হয়, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি, তাই 44 এর জায়গায় 45 এ প্লাস এক্স এক্স বা 45 এ প্লাস এক্স ওয়াই হয়ে থাকে, কারণ ডাউন সিনড্রোম পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু হতে পারে। নেক্সট, এখানে একটা পেডিগ্রি চার্ট দিয়েছে, এই পেডিগ্রি চার্ট থেকে আমরা উত্তর করার চেষ্টা করব। এখানে বলেছে স্টাডি দ্য পেডিগ্রি চার্ট গিভেন বিলো এন্ড হোয়াট ডাজ ইট শো। এটা কি বোঝায়, এবং এইটার জন্য আমার চ্যানেলে একটা পেডিগ্রি অ্যানালিসিস বলে খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে। তোমরা যদি সেই ভিডিওটাকে ফলো করতে পারো সমস্তটাই সুন্দরভাবে করতে পারবে। তাই আমরা এই ভিডিওর সাথে এই চ্যাপ্টারের যেগুলো গুরুত্বপূর্ণ ভিডিও, সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা একবার দেখে নিতে পারো, তোমাদের সেটা সুবিধাই হবে। নেক্সট দেখে নি পেডিগ্রি চার্ট থেকে কি বোঝাবে, ইনহেরিটেন্স অফ কন্ডিশন ইন ফিনাইল কিটোনুরিয়া অ্যাজ অটোজোমাল রিসেসিভ ট্রেট। এইগুলো এখন দেখে লাভ নেই, আগে দেখি। দেখো, সবাইকার রোগ নেই, প্রথম প্রজন্মে রোগ নেই, দ্বিতীয় প্রজন্মে এসেছে। যদি এরকম পেডিগ্রি দেখি তাহলে চোখ মুজে মনে রাখবে রোগটা হবে রিসেসিভ, রোগটা কি হবে, রিসেসিভ। এবারে যদি দেখি এক্স ক্রোমোজোম বাহিত, তাহলে পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ, এরকম ভাবে যাবে। এটাকে বলা হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স, তোমরা পড়েছো। তাই এটা এক্স ক্রোমোজোম বাহিত নয়, তাহলে এটা অটোজোম বাহিতই হতে হবে রিসেসিভ। আমরা টেস্ট করব অটোজোম বাহিত রিসেসিভ রোগ, আমি ধরে নিচ্ছি রোগটা রিসেসিভ, আমি ধরেই নিলাম। দেখে নি রিসেসিভ রোগ মানে অটোজোম বাহিত, মানে মনে করো এর আছে এইটা, তাহলে রোগ নেই, এরকম তাহলে রোগ নেই। কেন, আমি যদি ক্যাপিটাল এ করতাম তাও হতো, এইটা যদি ক্যাপিটাল এ ক্যাপিটাল, কারণ রোগটা রিসেসিভ, মানে কখন রোগ হবে, যদি স্মল এ হয় তখন হবে ডিজিজ। আর এই দুটো হলে কি হবে, এদের কিন্তু রোগ নেই। তাহলে যদি আমাদের বড় এটার সাথে বড় এগুলো ক্রস করি, সব বড় হবে, কারোর রোগ হওয়া উচিত নয়, কিন্তু রোগ তো দেখতে পাচ্ছি পেডিগ্রিতে হয়েছে, তাই এগুলোকে আমরা বাদ দিলাম। এবারে এদের থেকে কি কি পাবো দেখো, এই বড় এ বড় এ, বড় এ ছোট এ, বড় এ ছোট এ, ছোট এ ছোট এ। তার মানে কি দেখতে পাচ্ছি, যদি ছোট এ ছোট হয় তাহলে রোগ হবে, তাহলে এর রোগ হয়েছে মানে কি আছে, ছোট এ ছোট এ। এর রোগ হয়েছে মানে কি আছে, ছোট এ ছোট এ। এর রোগ নেই, তার মানে এ হতে পারে এইটা বা এইটা। এর রোগ নেই মানে এ হতে পারে এইটা বা এইটা। এর রোগ নেই, তার মানে এও কি হবে, এইটা বা এইটা, ক্যাপিটাল এ অর স্মল এ। এবারে আবার রোগ হয়েছে মানে সেম কথা,
তাহলে একমাত্র যদি বড় এগুলোর সঙ্গে ক্রস করতো তাহলে কারোর রোগ হতো না, কিন্তু যেহেতু আছে তার মানে প্রচ্ছন্ন ভাবে আছে, তাহলে তার জন্য এই রোগ আসছে, তার মানে এদের মধ্যেও কারো প্রচ্ছন্ন ভাবে আছে। তাহলে কি হবে, এইটার সাথে যদি এটা ক্রস করি তাহলে যখন ছোট এ পাচ্ছি তারই রোগ আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই রোগটা হচ্ছে কি একটা অটোজোম বাহিত রিসেসিভ রোগ। তাহলে ইনহেরিটেন্স অফ কন্ডিশন লাইক ফিনাইলকিটোনুরিয়া অ্যাজ অটোজোমাল রিসেসিভ রোগ, অবশ্যই ঠিক, এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, পেডিগ্রি চার্ট পসিবল নয়, অবশ্যই পসিবল হচ্ছে, এটা আমরা দেখতে পেলাম। এবং আবারও বলছি, পেডিগ্রিটা হয়তো এই ভিডিওতে অনেকে বুঝতে পেরেছো, অনেকে পারলে না, খুব ইজিলি আমরা আলোচনা করলাম, যেহেতু কোশ্চেন আনসার আলোচনা করছি, তাই তোমাদেরকে বলবো আমরা পেডিগ্রির এর ডেসক্রিপশন বক্সে পেডিগ্রি অ্যানালাইসিসের ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা প্রত্যেকেই পারবে কিন্তু। নেক্সট, এবারে চলে আসি আমরা তারপর, দ্য জেনেটিক ডিফেক্ট অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি মে বি কিওর্ড পার্মানেন্টলি বাই, মানে অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ যে ডেফিসিয়েন্সি যুক্ত একটা রোগ, এইটাকে কিওর করা যায় কি করে, এইটাকে কিওর করতে পারবো কি করে, সেইটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা বোন ম্যারোতে যদি এমব্রায়োনিক স্টেজে যদি বোন ম্যারোতে আমরা প্রবেশ করিয়ে দিই এবং তাকে কিওর করার চেষ্টা করি, মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করলেও না আসে কিন্তু কি করতে পারবো, সুস্থ করতে পারবো। তাই উত্তর হয়ে যাবে এইটা, তোমরা বাকি অপশনগুলো দেখে নেবে। নেক্সট, sickle cell anemia is, sickle cell anemia কি caused by substitution of valine by glutamic acid in beta globin chain of hemoglobin, হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন চেনের পরিবর্তনের জন্য এটা হচ্ছে এক। দ্বিতীয়, caused by change a single base pair of DNA, হ্যাঁ অবশ্যই এটা একটা বেস পেয়ারের পরিবর্তনের জন্যই কিন্তু সম্পাদিত হয়, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে বি এরটা। নেক্সট, তারপরে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং, মানে নিচের ভুল তথ্যটাকে তুলে ধরতে হবে। গ্যালাক্টোসোমিয়া ইজ অ্যান ইনবর্ন এরর মেটাবলিজম, হ্যাঁ গ্যালাক্টোসেমিয়া একটা জন্মগত ইনবর্ন মেটাবলিজম, অবশ্যই ঠিক। দ্বিতীয়, স্মল পপুলেশন সাইজ রেজাল্ট ইন দ্য র্যান্ডম জেনেটিক ডিপ ইন দ্য পপুলেশন, হ্যাঁ পপুলেশন সাইজ যত কম হবে তত জেনেটিক ডিপটা বেশি ঘটবে, একদম এটাও সঠিক বলা আছে। ব্ল্যাডনেস ইজ এ সেক্স লিমিটেড স্টেট, ব্ল্যাডনেস মানে হচ্ছে টাক পড়া, না এইটা হচ্ছে কি অটোজোম বাহিত, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি ব্লাডনেস ইজ এ সেক্স লিমিটেড স্টেট, কারণ এখানে বলেছে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট সেটাকে তোমার খুঁজে বের করতে হবে। নেক্সট, পয়েন্ট মিউটেশন ইনভলভ, পয়েন্ট মিউটেশন একটু আগেই তোমাকে বললাম একটা বেস পেয়ারে যদি পরিবর্তন হয় তাহলেই হয়ে গেল পয়েন্ট মিউটেশন, দেখার কিছু নেই। নেক্সট, তারপরের প্রশ্নতে চলে আসি আমরা, which one of the following cannot be explained on the basis of Mendel's law of dominance, নিচের কোনটা মেন্ডেলের প্রকটতা সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। প্রথম, এক নাম্বার, the discrete unit controlling a particular character is called factor, হ্যাঁ মেন্ডেলের যেটা ডমিনেন্সি দিয়ে ব্যাখ্যা করা যায় না কোনটা, দা ডিসক্রিট ইউনিট কন্ট্রোলিং পার্টিকুলার ক্যারেক্টার, যেটা আমাদের ক্যারেক্টার মেনটেন করে সেগুলোকে ফ্যাক্টর বলে। ঠিক আছে, এখানে বলছে কোনটা হয় না, মানে কোনটা মেন্ডেলের সাথে ম্যাচ খায় না সেটাকে বাদ দিতে হবে। আউট অফ ওয়ান পেয়ার অফ ফ্যাক্টর ইজ ডমিনেন্ট অ্যান্ড আদার ইজ রিসেসিভ, এটাও কারেক্ট। অ্যালিল ডু নট শো এনি ব্লেন্ডিং অ্যান্ড বোথ দ্য ক্যারেক্টার্স রিকভার অ্যাজ সাচ অ্যাজ ইন F2, মানে অ্যালিল গুলো কখনো মিশে যায় না, কিন্তু আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে মিশে গেছে, যেমন ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স, ওভার ডমিনেন্স, তাহলে এগুলোতে তো ব্লেন্ডিং এফেক্ট ঘটেছে, তাই এইটা কিন্তু মেন্ডেল তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না, তাই উত্তর হবে ব্লেন্ডিং এফেক্ট। নেক্সট, the genotype of a plant showing the dominant phenotype can be determined by, মানে একটা জেনোটাইপ অফ এ প্ল্যান্ট, একটা প্ল্যান্টের জেনোটাইপটাকে যদি আমার ডিটারমাইন করতে হয়, একটা প্ল্যান্টের জেনোটাইপটাকে ডিটারমাইন যদি আমার করতে হয় তাহলে আমরা কোন ক্রস করব, সোজা কথাই হচ্ছে কি জেনোটাইপ নির্ধারণের ক্রসটা কি টেস্ট ক্রস, মানে যেখানে কি হবে F1 এ প্রাপ্ত জীবের সাথে প্যারেন্টাল রিসেসিভ জীবের ক্রস করব, সেটাকে হয়ে যাবে কি, সেটাকে বলবো আমরা টেস্ট ক্রস। নেক্সট,
সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ওয়ান্স গিভেন বিলো উইথ রেসপেক্ট টু ডাই হাইব্রিড ক্রস। ড্রাই হাইব্রিড ক্রস সম্বন্ধে নিচের কোনটা সঠিক সেটাকে তুলে ধরতে হবে। টাইটলি লিঙ্ক জেন অন দ্য সেম ক্রোমোজোম শো হায়ার কম্বিনেশন। হায়ার কম্বিনেশন দেখাবে কি যারা টাইডলি আছে, টাইডলি মানে খুব কাছাকাছি আছে ক্রোমোজোমের মধ্যে জিনগুলো, তাদের মধ্যে রিকম্বিনেশন বেশি হবে না, কখনোই না, শুধু এটা তার মানে ভুল আছে। জিনস আর অ্যাপার্ট দ্য সেম ক্রোমোজোম শো ভেরি ফিউ কম্বিনেশন। জিনস যেগুলো সেম অ্যাপার্ট অন দ্য সেম ক্রোমোজোম মানে যেগুলো সেম ক্রোমোজোমের নেই সেগুলো ভেরি সেম ক্রোমোজোমের মধ্যে অ্যাপার্ট অন দ্য সেম ক্রোমোজোম সো ভেরি রেস রিকম্বিনেশন মানে একই ক্রোমোজোমের মধ্যে সেগুলো কম রিকম্বিনেশন দেখায়। তাহলে জিনস ফার অ্যাপার্ট মানে দূরে আছে অন দা সেম ক্রোমোজোম থেকে যারা দূরে আছে তারা ভেরি স্লো রিকম্বিনেশন না, তারা তো বেশি রিকম্বিনেশন দেখাবে যারা দূরে আছে, এই যে ফার অ্যাপার্ট বলেছে। 3 নাম্বার, জিন লুজলি লিঙ্কড অন দা সেম ক্রোমোজোম সো সিমিলার রিকম্বিনেশন অ্যাজ টাইটলি ওয়ান। মানে জিন যেগুলো লুজলি লিঙ্কড আছে অন দা সেম ক্রোমোজোম একই ক্রোমোজোমের মধ্যে সো সিমিলার রিকম্বিনেশন অ্যাজ দা টাইট লিঙ্কড জিন মানে টাইট ভাবে যে জিনগুলো আছে কাছাকাছি তাদের মতো রিকম্বিনেশন দেখায় যারা লুজলি আছে তারা, এটাও ভুল। নেক্সট, টাইটলি লিঙ্ক জিনস অন দা সেম ক্রোমোজোম সো ভেরি ফিউ রিকম্বিনেশন মানে যে জিনগুলো খুব টাইটলি আছে কাছাকাছি আছে তাদের মধ্যে রিকম্বিনেশন কি হয়, খুব কম হয়। তাহলে এটা একদম সঠিক উত্তর দেওয়া আছে। নেক্সট, হ্যাঁ আমরা তারপরে চলে আসি তারপরের প্রশ্ন। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিম্বলস অ্যান্ড ইটস রিপ্রেজেন্ট ইউজড ইন দ্য হিউম্যান পেডিগ্রি অ্যানালিসিস ইজ কারেক্ট। নিচের কোনটা হিউম্যান পেডিগ্রি সম্বন্ধে কারেক্ট। তো এটার জন্য আমরা প্রথমেই যদি দেখি যে কি কি রয়েছে, প্রথম যদি দেখি প্রথমেরটা একদম ঠিক। কেন রিলেটিভ মেটিং এর জন্য আমরা কি ব্যবহার করি, ডবল লাইন ব্যবহার করে থাকি, তাহলে এটাই হয়ে যাবে কি সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট আমরা তারপরের প্রশ্নতে চলে যাই। ইনফেকশিয়াস প্রোটিনস আর প্রেজেন্ট অন। ইনফেকশিয়াস প্রোটিন মানে যে প্রোটিন পার্টগুলো ইনফেকশন করতে পারে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে বলে থাকি কি প্রিয়ন্স, তাদেরকে বলে থাকি কি প্রিয়ন্স। এটা একটা গুরুত্বপূর্ণ উত্তর। তাহলে আজকে আমরা মোটামুটি কিছু প্রশ্ন আলোচনা করলাম, একটা ভিডিওগুলো আমরা লেন্দি করছি না। এই জেনেটিক্স এবং ভেরিয়েশনের আরেকটা ভিডিও আসবে যেখানে আরো কিছু প্রশ্ন সম্বন্ধে আমরা আলোচনা করব পরের ক্লাসে। তো আজকের মতো প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থাকো, এবং অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো শেষে কমেন্ট করো, তাহলে কি হবে তোমাদের মতো করে আমি সেভাবে রেডি করতে পারবো বা তোমাদের মতো করে আমি এগিয়ে নিয়ে যাব ক্লাসগুলোকে। ঠিক আছে, তো ভালো থাকো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।